আসসালামু আলাইকুম। আজকে 5ই মে হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটের পরীক্ষা আমরা 2018-19 সেশনের এই ইউনিটের সেকেন্ড শিফটের ফিজিক্স কোশ্চেনটা সলভ করাচ্ছি। তোমরা এই কোশ্চেনটা দেখলে ফিজিক্স কোশ্চেন সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাবা। কি টাইপসের কোশ্চেন হয় সে সম্পর্কে আইডিয়া হবে, এবং তোমাদের ভাগ্য যদি ভালো থাকে এখান থেকে কিছু কিছু কোশ্চেন। তো আমরা ভিডিওটা শুরু করি, পার্ট বাই পার্ট প্রত্যেকটা কোশ্চেন সলভ করবো। 18-19 সেশনে এটা এই ইউনিটের সেকেন্ড শিফট ফিজিক্স। সমাধান শুরু করি। এখানে বলা আছে গড় মুক্ত পথ গ্যাসের ঘনত্বের, এটা হলো ব্যস্তানুপাতিক, ঠিক আছে? ব্যস্তানুপাতিক রূপ, ব্যস্তানুপাতিক, ঠিক আছে? এটা আমরা মনে রাখবো, ব্যস্তানুপাতিক। দেন আমরা পরবর্তী প্রবলেমে যাই। তোমাদের বেলায় এই সূত্রটাও আসতে পারে, ল্যামডা ইকুয়াল টু ম্যাক্সওয়েলেরটা √2 পাই সিগমা স্কোয়ার একক আয়তন অনুসরণ, ঠিক আছে? ম্যাক্সওয়েলের, ঠিক আছে, এটাও আসতে পারে। ম্যাক্সওয়েলেরটাই অধিক গ্রহণযোগ্য গড়মুক্ত ফর্মুলা দিতে পারে, অনেক বিশ্ববিদ্যালয় দেয়, দিতে পারে গড়মুক্ত। পরবর্তী প্রবলেমে চলে যাই। ব্যতিচার এক ধরনের কি? প্রতিসরণ, সমবর্তন, অপবর্তন, উপরিপাতন। উপরিপাতন মেইনলি দুইটা তরঙ্গের উপরিপাতনের ফলে যদি সমদশায় মিলিত হয় আমরা কি পাই? উজ্জ্বল পাই। বিপরীত দশায় মিলিত হয় আমরা কি পাই? যেমন এই যে এটা একটা তরঙ্গ, আরো একটা তরঙ্গ, এটা দুইটা একটা একটা উপর যদি সমাপতিত হয়ে যায় তাহলে যে তুমি লব্ধি তরঙ্গটা পাবা, সেই লব্ধি তরঙ্গের এই যে এরকম পাওয়া যাবে, এই নিয়ে আসছে এরকম পাবা, কিন্তু এটা একটু কি বড় হয়েছে, সমদশা মিলিত হয়েছে যার কারণে এরকম হবে, সমদশা মিলিত হওয়ার কারণে এরকম হবে, ঠিক আছে? এটা যদি আমার এ হয়ে থাকে, এটা যদি বিস্তার এ হয়ে থাকে, এখানে বিস্তারটা পাবা টয়েসে। আর যখন বিপরীত দশায় মিলিত হবে এরকম, যখন বিপরীত দশায় মিলিত হবে তখন দেখি আমরা কি পাবো, উপরিপাতিত হবে একটা একটা উপর, একটা একটা উপর যেভাবে উপরিপাতিত হয়। এখানে দেখো এটা যতটুকু উপরে উঠতেছে ততটুকু নিচে নামতেছে, এখানে যে তুমি ইয়েটা পাবা সেটা এরকম ব্যাং তৈরি হবে। এটাকে বলা হবে ধ্বংসাত্মক ব্যতিচার, হবে গঠনমূলক ব্যতিচার মূলক। এখান থেকে মনে রাখতে পারো ধ্বংসাত্মক ব্যতিচারের জন্য আমার দশা পার্থক্য হবে পাই এর বিজোড় গুণিত 1 × কি কি হতে পারে এখানে? পাই হতে পারে, পাই হতে পারে, এটসেট্রা। আর পদ পার্থক্য ডেল্টা এক্স, এটা হবে λ/2 এর বিজোড় গুণিত, λ/2 হতে পারে, λ/2 হতে পারে, এরকম, ঠিক আছে? আর গঠনমূলকের জন্য ডেল্টা ডেল্টা মনে রাখবা, এটা হয় 2n পাই, পাই এর জোড় গুণিত, তাহলে কি হতে পারে? 0 হতে পারে, পাই হতে পারে, 2 পাই হতে পারে। আর পদ পার্থক্য দিতে পারে, কিন্তু এগুলা আসে, কিন্তু উচ্চ ভর্তি পরীক্ষাও আসছিল। তাহলে এটা হবে λ/2 এর জোড় গুণিত, মনে রাখলে একটু সুবিধা পাবা। তাহলে এখানে কি হবে? ল্যামডা ল্যামডা 45 এরকম, ঠিক আছে? এই তরঙ্গকে যদি বলো y1, এই তরঙ্গকে যদি বলো y2, পজিশন প্রিন্সিপাল বা উপরিপাতন নীতি এরকম নিট ইকুয়াল টু y1 প্লাস y2। আর এই পরিপাতন নীতির কারণে তৈরি হয়। এখন ব্যতিচারে কিন্তু একটা শর্ত আছে, ব্যতিচার তৈরি হওয়ার জন্য উৎস দুইটা, যে উৎস থেকে আলোক তরঙ্গগুলো পাওয়া, উৎস দুইটাকে কি হতে হবে? সুসংগত হইতে হবে, সুসংগত, সঙ্গত উৎস হতে, বুঝে গেছে? সুসংগত উৎস, এটা মাথায় রাখতে হবে। সুসংগত উৎস মানে কি?
তাদের তরঙ্গ দৈর্ঘ্য, বিস্তার, কম্পাঙ্ক, কৌণিক কম্পাঙ্ক এটসেট্রা সবকিছুই। ওকে, এই ইনফরমেশন গুলো একটু মাথায় রাখতে হবে। পরবর্তীটা বলা আছে স্থির অবস্থা থেকে, তার মানে আদিবেগ শূন্য, 40 কেজি ভর বিশিষ্ট কোনো বস্তু নির্দিষ্ট বলের ক্রিয়ার ফলে 2 সেকেন্ড পর, আদিবেগটা শূন্য 0 মিটার পার সেকেন্ড, টি ইকুয়াল টু কত সেকেন্ড পর, শেষ বেগ কত হয়েছে 15 মিটার, 4 সেকেন্ড পর গতিশক্তি। এটা আমাদের 4 সেকেন্ড পর গতিশক্তি। বল প্রয়োগ হচ্ছে কতক্ষণ, 2 সেকেন্ড। বলের ক্রিয়ার ফলে 2 সেকেন্ড পর বেগ প্রাপ্ত। 4 সেকেন্ড পর কি এখানে বেগ বল প্রয়োগ হয়েছে কিনা তা তো আমরা বলেও তো নেই, বল এর ক্রিয়া থামাই দিছি, মানে বল প্রয়োগ করা হচ্ছে কন্টিনিউ। তাহলে আমার এত বেগ প্রাপ্ত হয়েছে, তাহলে এখানে অ্যাক্সিলারেশন বের করতে পারবো আমরা, ইকুয়াল টু ইউ প্লাস এটি। এখানে এর মান 0, এর মান আসবে বাই 15 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা আমরা পাইলাম। এবার 4 সেকেন্ড পর গতিশক্তি, 4 সেকেন্ড পর বেগ লাগবে, সেটা ধরেন v1, u প্লাস a, u1 এর মান কত সেকেন্ড, এখানে u এর মান 0 প্লাস 15 বাই 2 কত সেকেন্ড, 1 ইজ ইকুয়াল টু কত আসবে মিটার পার সেকেন্ড। তাহলে গতিশক্তি কত জানো, e ইজ ইকুয়াল টু হাফ mv স্কয়ার, mv স্কয়ার। m এর মান কত, m হাফ থাকলো ইন্টু 40 থাকলো 30 স্কয়ার, 3 স্কয়ার 9 আর 10 স্কয়ার মানে কত 100, 20 90 আর 180 শূন্য ছিল বসাই দিই, এত চলে অপশন সি। ঠিক আছে, আর পরবর্তীটা চলে। তাহলে এখানে বলছে কোন ধাতব পৃষ্ঠ হতে ইলেকট্রন মুক্ত করতে যেটুকু শক্তির প্রয়োজন তাকে বলা হয় কার্যাপেক্ষ। এটা আধুনিক পদার্থ বিজ্ঞান থেকে, আধুনিক পদার্থ বিজ্ঞান। সূচনা কম্পাঙ্ক কি, সূচনা কম্পাঙ্ক হলো যে ন্যূনতম কম্পাঙ্কের আলো কোনো একটা ধাতব পাতে যদি আপতিত হয়, তাহলে এখান থেকে যদি ইলেকট্রন ইমিট হয়, ওই তরঙ্গটাকে বলা হয় সূচন, ওই কম্পাঙ্কটাকে বলা হয় সূচন। ইলেকট্রন জাস্ট ইমিট হয়। সূচন তরঙ্গ দৈর্ঘ্য যে তরঙ্গ দৈর্ঘ্যের জন্য পাত হতে ইলেকট্রন গুলো কি মুক্ত হয়, একে বলা হয় নিবৃত্তি বিভব। ইলেকট্রনটা এখান থেকে বের হওয়ার পরে প্রাপ্ত হয়, এই গতি শক্তি প্রাপ্ত যে হয়, একটা গতি আছে, এই গতিটা থামানোর জন্য যে ভোল্টেজ, রিভার্স ভোল্টেজ অ্যাপ্লাই করা লাগে, বলা হয় ডেফিনিশন। আচ্ছা, বায়ু তড়িৎ মাধ্যমাঙ্ক কত, আমরা পরাবৈদ্যুতিক ধ্রুবক এটা বলে থাকি। এটা হলো যে কোনো মাধ্যমের তড়িৎ ভেদন যোগ্য থেকে মাধ্যমে বলে আমরা পাই। তো শূন্য মাধ্যমে এর মান হয় 1, বায়ু মাধ্যম শূন্য মাধ্যমের চেয়ে হালকা একটু ভারী, ওই জন্য এর মানটা 1 এর আশেপাশে। এই অপশন আছে, এটা হবে এখানে। ঠিক আছে, 1 এর আশেপাশে, হালকা একটু বেশি। একেবারে শূন্য মাধ্যমে কত, শূন্য মাধ্যমে কোনো কিছু যদি না থাকে এর মান 1। পানি মাধ্যমে এই মানটা মনে রাখবা, পানি মাধ্যমে এটা হলো এইটি, পানি মাধ্যমে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মানটা হলো এই। ঠিক আছে, পরবর্তীতে চলে যাই। এখানে বলা আছে কোনটি প্যারাচুম্বকীয় পদার্থ, এটা হলো 4 নম্বর অধ্যায় থেকে আসছে, ফিজিক্স সেকেন্ড পেপারে, এটা তোমাদের শর্ট সিলেবাসে নাই। প্যারাচুম্বকীয় পদার্থ হবে প্লাটিনাম, মনে রাখতে হবে। এছাড়া অনেক কিছু হতে পারে, সোডিয়াম হতে পারে, অ্যালুমিনিয়াম হতে পারে, ম্যাঙ্গানিজ হতে পারে, তরল অক্সিজেন এটসেট্রা, অনেক কিছুই হতে পারে। ঠিক আছে, বলি এই অধ্যায় থেকে তোমাদের কোশ্চিন দিবে না, তাও ঠিক বলা যাচ্ছে না, দেখে রেখে। নিচের কোনটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তত্ত্ব দ্বারা ব্যাখ্যা করা যায় না, এখানে কিন্তু সমাবর্তন হবে এবং আলোক তড়িৎ ক্রিয়া হবে। ঠিক আছে, কিছু কিছু বইতে এখানে আলোক তড়িৎ ক্রিয়া দিয়ে রাখছে, আবার কিছু কিছু বইতে এটাই দিয়ে রাখছে, আলোক তড়িৎ ক্রিয়াও দিয়ে রাখছে, আবার সমাবর্তনও দিয়ে রাখছে। ঠিক আছে, এই হলো আর কি ঘটনা, দুইটাই হওয়া উচিত আমার মতে। তো এখানে এটাকে অনেকে আবার বেশি প্রাধান্য দিচ্ছে, তো দুইটাই হয় আর কি, এখানে সমাবর্তন হয় এবং আলোক তড়িৎ ক্রিয়া হয়। তো বলছে দুটি অণুর বেগ যথাক্রমে দেওয়া আছে, একটা 3 মিটার পার সেকেন্ড, একটা 4 মিটার পার সেকেন্ড, ফলে অণুদ্বয়ের গড়
বর্গ বেগ কত, গড় বর্গ বেগ কত, তার মানে উল্টা দিক থেকে আসতে হয়, বর্গ বেগ আগে বের করবো তারপর গড়, ঠিক আছে। v1 ইজ ইকুয়াল টু আমি ধরে নিলাম 3 মিটার পার সেকেন্ড, v2 ইজ ইকুয়াল টু ধরে নিলাম 4 মিটার পার সেকেন্ড। এখন আমাদের কি করতে হবে, বর্গ করতে হবে আগে, 1 স্কোয়ার প্লাস v2 স্কোয়ার, বর্গ করলাম প্লাস করে দিলাম, এরপর কি বলছে গড়, বর্গ করো। এই তো এই মানটাই তো আমাদের চাই, এইদিকে আমরা কি পাবো, এই তো এই মানটাই আমাদের চাই, ঠিক আছে। গড় বসো, বি স্কোয়ার 4 স্কোয়ার ডিভাইডেড বাই 2, 9 প্লাস 16 ডিভাইডেড বাই 2, 25 বাই 2, 12.5 মিটার। দেখো বেগের একক কি হয় এমনি, মিটার পার সেকেন্ড, এর উপর কি স্কোয়ার, হ্যাঁ এককটা কি এখন মিটার স্কোয়ার পার সেকেন্ড, অপশন। পরবর্তীটা চলো, কৌণিক ভরবেগ আমরা এল ইকুয়াল টু কি লিখব, আর ক্রস ভি ভেক্টর ফর্ম, এর কি চাইছে মাত্রা, আর কি এক ধরনের দৈর্ঘ্য, দৈর্ঘ্যের মাত্রা এল, তো ভরবেগ পি ইকুয়াল টু আমরা কি জানি, ভরের মাত্রা এম, বেগের মাত্রা এল টি ইনভার্স, এখান থেকে আমরা মাত্রা পাই যাচ্ছি এম এল স্কোয়ার টি। পরবর্তী কোশ্চেন, ওকে, প্রমাণ তীব্রতার ক্ষেত্রে তীব্রতা লেভেলের মান কত আছে, এরকম আর কি, এটাও ফুল সিলেবাসে প্রশ্ন। তাহলে এখানে দেখো, তাহলে এটা এইভাবে পরিমাপ করা হয়, ডেসিবেলে আর কি বিভাগ, এটা হলো প্রমাণ তীব্রতা, এটা হলো যে কোনো তীব্রতা। এবার বলছে প্রমাণ তীব্রতার ক্ষেত্রে তীব্রতা লেভেল কত, আই ইকুয়াল টু কত, একে মেইনলি বিটা দ্বারা প্রকাশ করা হয়, বিটা ইজ ইকুয়াল টু কত পাবো 10 লগ, আই নোটে কিন্তু একটা মান আছে 10 মাইনাস 12 ওয়াট পার মিটার স্কোয়ার, রাখতে পারো প্রমাণ, এটা কাটা যায় 10 লগ কত আসে 1, এই লগ 1 এর মান কত, শূন্য, তাহলে 10 ইন্টু কত আসে 0, তাহলে বিটার মান 0 ডেসিবেল এর একক, ঠিক আছে, কত আসবে 0 ডেসিবেল। পরবর্তী প্রবলেমে চলে যাই, বলছে তাপমাত্রা স্থির থাকলে কোন নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার চাপের ব্যস্তানুপাতিক, এই সূত্রটি কার, দেখি তো, তাপমাত্রা যদি স্থির থাকে, তাপমাত্রা কনস্ট্যান্ট, তাপমাত্রা কনস্ট্যান্ট, নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার চাপের ব্যস্তানুপাতিক, তাই না, কার সূত্র, বয়েলের সূত্র না, বয়েলের সূত্র এটা, বয়েলের সূত্র হবে তাহলে। আচ্ছা চার্লসের সূত্র আমি বলে দিই, চার্লসের জন্য কি স্থির, চার্লসের জন্য চাপ স্থির, চার্লসের জন্য চাপ স্থির, ভি প্রপোর্শনাল টু টি, আয়তনটা কেলভিন তাপমাত্রা সমান। রেনো, রেনো দেখতেছো, রেনো, রেনো অ্যাভোগাড্রোর সূত্রটা দেখো, অ্যাভোগাড্রোর সূত্রটা কি বলেছে, টেম্পারেচার আর যদি আমাদের প্রেশার, এই দুইটা যদি কি হয় কনস্ট্যান্ট হয়, এখানে আরো একটা কনস্ট্যান্ট ছিল নির্দিষ্ট পরিমাণ, এটাও স্থির, যদি কনস্ট্যান্ট হয় তাহলে এই যে এন প্রপোর্শনাল কি হয় ভি, এরকম মনে রাখবা, দিতে পারে। নিচের কোনটি সেমিকন্ডাক্টর নয়, সেমিকন্ডাক্টর নয়, জার্মেনিয়াম সেমিকন্ডাক্টর, সিলিকন সেমিকন্ডাক্টর, বোরন সেমিকন্ডাক্টর, কিন্তু আমাদের সেলেনিয়ামটা সেমিকন্ডাক্টর, ঠিক আছে। পরেরটা যাই, বাধাহীন পথে পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময় পর বেগ ওই সময়, বাধাহীন যদি হয় তাহলে আদি বেগ শূন্য হতে পারে, ভি ইকুয়াল টু আমরা পড়ন্ত বস্তু কিউ প্লাস জিটি, তাহলে ভি এটা তো জিরো হয়ে গেল, ইজ ইকুয়াল টু কত লেখা যায় জিটি, আর জি তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট আর ইকুয়াল কি বলা যায় সমানুপাতিক, ভি প্রপোর্শনাল টু টি, তাহলে এখানে কি আসে, আবার দূরত্বে অতিক্রান্ত দূরত্বের সাথে তোমরা বলতে পারো এস ইকুয়াল টু তখন কি লিখতে পারো ইউটি প্লাস 1/2 জিটি স্কোয়ার, এটা পারো না, এটা তো শূন্য হয়ে যাবে, কারণ পরন্ত বস্তু, পরন্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগ কি হয়, পরন্ত বস্তুর, তাহলে এটা জিরো হয়ে গেলে এখানে কত পাই, হাফ টি স্কোয়ার, এটা কনস্ট্যান্ট, ধ্রুবক একটা মান, ধ্রুবক মান আর ইকুয়াল কে কি বলা যায় সমান, এস প্রপোর্শনাল, বলবো তোমার অতিক্রান্ত দূরত্ব এর বর্গের, এটাও থাকতে পারে। পরবর্তীটা যাই,
পৃথিবীর চারদিকে বায়ুমণ্ডল না থাকলে আকাশের রং কেমন দেখো তো? পৃথিবীর চারদিকে যে বায়ুমণ্ডল আছে, বায়ুর যে কণাগুলো এখানে আলো পড়তেছে, আলো পড়ে কি হচ্ছে, প্রতিফলিত হচ্ছে, প্রতিসরিত হচ্ছে। এর কারণে তো আমরা বিভিন্ন এখানে যদি কোনো কণাই না থাকতো, এখানে কি কোনো প্রতিফলন প্রতিসরণ হতো না। এবং মহাশূন্যে কোনো কণা আছে, কোনো কণা প্রতিসরণ প্রতিফলন কোনোটাই হচ্ছে না, যার কারণে এখানকার বর্ণ কি কালো। এই পৃথিবীতেও যদি এর মণ্ডল না থাকতো এরকম কণা, তাহলে প্রতিফলন প্রতিসরণ কোনটাই হতো না, তখন এর রংটা কেমন দেখাইতো। বুঝা গেছে? স্পেস নিয়ে চিন্তা করবা তাহলে পরবর্তী প্রবলেম। এই যে কোনটি সত্য? আচ্ছা, আমরা পি ইকুয়াল টু তড়িদের ক্ষেত্রে কি জানি ভিআই, আবার ভি ইকুয়াল টু আমরা কি জানি আইআর, এটা জানি। তাহলে এখানে যদি এর পরিবর্তে আইআর বসাই তাহলে কি লেখা যাবে, আই স্কয়ার আর। দেন এই আই এর পরিবর্তে যদি আমি বসাই ভি বাই আর, তাহলে এখান থেকে পাবো ভি স্কয়ার আর। এই কয়টা লেখা আছে দেখি আমরা। ইকুয়াল টু আইআর না, ইকুয়াল টু আইআর আমরা জানি। আর ভি ইকুয়াল টু কিউসি, ইকুয়াল টু কিউসি না, ভি ইকুয়াল টু কিউসি না, ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর। এটা হলো সঠিক, এটা হলো সঠিক। আর সি ইকুয়াল টু দেখি, এই যে সি ইকুয়াল টু ধারকত্ব কি ছিল, কিউ ভাগ ভি। তাহলে তুমি এখানে কিউ ইকুয়াল টু লিখতে পারো কি সি ইন্টু ভি। এ কি সঠিক? এটাও সঠিক। সি হলো আমাদের রাইট আনসার। পরবর্তী কোশ্চেন, এটা ফুল সিলেবাস থেকে আসছে, আর এটা করার জন্য মাস্ট তোমার ক্যালকুলেটর। এটা প্রিজমের প্রতিসরণ কোণ দেওয়া আছে, প্রিজমের কি দেওয়া আছে, প্রতিসরণ কোণ দেওয়া আছে। প্রতিসরণ কোণকে এ দ্বারা প্রকাশ করা হয় প্রিজমের 8 ডিগ্রি। আর এই যে ন্যূনতম বিচ্যুতি, এটা হলো ডেল্টা এম, ডেল্টা মিনিমাম, এটা হলো 38 ডিগ্রি। প্রিজমের প্রতিসরণ জানতে চাইছে। এটার জন্য তোমার ক্যালকুলেটর লাগবে ভাই। এটার জন্য সূত্র হলো জন্য এ প্লাস ডেল্টা মিনিমাম ডিভাইডেড বাই 2 9 বাই 2। এখানে তোমার এটা ক্যালকুলেটর ছাড়া কখনোই দেখো এগুলো যদি বসাই, 58 ডিগ্রি প্লাস 38 ডিগ্রি ডিভাইডেড বাই 2, 9 58 ডিগ্রি ডিভাইডেড বাই, এটা ছাড়া তুমি কখনোই করতে পারবা পারবা। তারপর এখানে তোমার কত আসে, এরকম আসবে সাইন, এখানে যদি করি হ্যাঁ 2 দ্বারা কাটা 2 দ্বারা কাটা, তাহলে এখানে আসবে 40 ডিগ্রি পাবা সাইন, তার মধ্যে 29। তাহলে এটা ক্যালকুলেটর ছাড়া করতে পারবা, বুঝে গেছে? অবশ্যই করতে পারবো। এখন 30 ডিগ্রি মান কত, হাফ টু অ্যাপ্রক্সিমেট করতে পারি, দেখি করা যায় কিনা। 30 ডিগ্রি মান কত, হাফ মানে কত 0.5। আর সাইন 60 ডিগ্রির মান কত, ডিগ্রির মান হলো √3/2। এটা তো 60 তো 48, ওর কাছাকাছি ধরে নিলাম, কাছাকাছি অ্যাপ্রক্সিমেশন আমরা কত করতেছি, কাছাকাছি মনে করো কত করলাম, 80 করলাম। আর এটা মান কত 0. তাহলে যদি গুণ করে দাও উপরে পাবা 10 দ্বারা গুণ করবে 8/5, মানে ধরো 8, তাহলে 5 5 নিলাম, দিতে হবে 1.5, তাহলে এখানে 3 পয়েন্ট নিলাম, 0 নিলাম। 1.6 এর আশেপাশে কিছু, আশেপাশে তো অনেকগুলো আছে, আছে কোনটাতে হবে। এই অ্যাপ্রক্সিমেট ইউজ করে কিন্তু চাইলে করা যায়, কিন্তু ক্যালকুলেটর দিয়ে করাটা বেটার, কিন্তু ক্যালকুলেটর তো থাকবে না। এফসি কোশ্চেন করা করা বেটার, ঠিক আছে? করা যায় কিন্তু ক্যালকুলেটর ছাড়াই করা যায়, আমি করে দেখে অ্যাপ্রক্সিমেশন ইউজ, ঠিক আছে? আমরা পরবর্তী প্রবলেমে যাব। একটি দিক পরিবর্তী প্রবাহ, এটা কি মিন করে আসলে, এটা আমি একটু দেখাই। দিক পরিবর্তী প্রবাহ, একদিকে টাইম থাকবে, একদিকে থাকবে আমার কি প্রবাহ মাত্রা। ওকে, এই তো এখন এইটা হলো একটা টাইম, ক্যাপিটাল, ঠিক আছে? আর এইখানে এটা হলো তড়িৎ প্রবাহ আই নট। তাহলে এতটুকু কি আসবে T/2, এতটুকু ওরও আবার অর্ধেক, এতটুকু কত T/4। তাহলে দেখো বলছে দিক পরিবর্তী প্রবাহের সর্বোচ্চ মান হতে শূন্যে পৌঁছাতে, দেখো সর্বোচ্চ মান এখানে, এখান থেকে শূন্যে পৌঁছাতে এতটুকু কত, এটা কি তুমি কি লিখতে পারো না 2T/4 দেখা যায় তো, এখানে T/4 থেকে 2T/4 ব্যবধান কত, এই যদি আমি লিখি 2T/4 থেকে মাইনাস ইকুয়াল টু কত আসছে 2/4, বুঝা গেছে? তাহলে দৃশ্যমান থেকে শূন্যে যাইতে কত সময় লাগে T/4। আবার উল্টা বলতে পারে
শূন্য থেকে শীর্ষ মানে যেতে কত সময় লাগে? 3/4। আবার বলতে পারে শূন্য মান থেকে ঘুরে ফিরে আবার শূন্যে আসতে কত সময় লাগে? একটু বুঝা গেছে? তারপর পরবর্তী প্রবলেমে যাই। এটা মূলত এভাবে, এটা ইকুয়েশন অনেক সময় দিয়ে দেয় I ইকুয়াল টু 9 ওমেগা টি। ওমেগাটা হলো তোমার ব্যবহৃত বিদ্যুতের কৌণিক কম্পাঙ্ক। ঠিক আছে, বাংলাদেশের বিদ্যুতের কম্পাঙ্ক, শুধু কম্পাঙ্ক 50 হার্টজ হয়ে থাকে। 50 এক রেডিয়ান, এটা মাথায় রাখো। এক রেডিয়ান সমান হলো 57 পয়েন্ট, এমনিও বের করতে পারো। পাই রেডিয়ান মানে হলো 180 বের করতে। ঠিক আছে, এখান থেকে বের করলে মনে রাখলে পারবে। যদি দুটি সমান ভেক্টরের লব্ধি, এটা একটা ভেক্টর ধরে নিলাম, একটা ভেক্টর, এটা সমান তো, এদিকে ভেক্টরটাও পি ধরে নিলাম, এদিকেটাও পি, সমান ভেক্টর, এদের ভেক্টরের লব্ধি এদের যে কোনো একটা সমান, এই লব্ধিটা এটা এটা আর আর এর মান যে কোনো একটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা। তাহলে সমান ভেক্টরের জন্য লেখা যায় 2p cos আলফা বাই, এটা কি p 2p cos আলফা বাই, কেটে যাচ্ছে, এখানে থাকতে 1 cos আলফা বাই 2 ইজ ইকুয়াল টু 1/2 cos কত ডিগ্রি মান 1/2, 60 ডিগ্রি মান 1/2, আলফা বাই 2 ইজ ইকুয়াল টু কত আসে 60 ডিগ্রি, আলফা ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি। তাহলে তুমি এটা স্পেসিফিক মনে রাখতে পারো যে পি ইজ ইকুয়াল টু কিউ ইজ ইকুয়াল টু আর, সমান্তরিক সূত্রে যে দুইটা বলের মান যদি সমান হয় এবং তাদের লব্ধি যদি যে কোনো একটা সমান হয়, তাদের মধ্যবর্তী কোণ কত 120। খুবই ইম্পর্টেন্ট, অনেক জায়গায় আসে ভর্তি পরীক্ষায়, যে কোনো এক জায়গায় আসে। তাহলে বলছে একজন ব্যক্তি লিফট দিয়ে নিচে নামার সময় কখন নিজেকে কি করবে, ওজন করবে। তো আপাত ওজন যেটা অনুভব করে সেটা আমরা একটু দেখি। মনে করো নিচের দিকে যাচ্ছে, নিচের দিকে অ্যাক্সিলারেশন এ, ঠিক আছে, আর উপরের দিকে একটা সে আপাত ওজন অনুভব করবে আর, আর নিচের দিকে তার ওজন বলা আছে mg। তাহলে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র যদি খাটাই, তাহলে ভর লিফটের ওখানে যে আছে মানুষগুলো, তাদের ভর ভর ইন্টু ত্বরণ, ত্বরণের দিকে যে বলগুলো সেগুলো প্লাস, বিপরীত দিকে যে বলটা সেটা। আরই তো আমার কি, আরই কি আমার আপাত ওজন, আপাত আর ইকুয়াল টু তুমি লিখতে পারবা, আরটাকে দিকে নিয়ে আসি এম জি মাইনাস এম এ, তাহলে এম যদি কমন নেই কত পাবো জি মাইনাস এ। এখন তোমার কি বলছে, এই আর এর মান শূন্য দেখাইতে বলছে, আর এর মান শূন্য দেখাইতে হলে কি হবে এম ইন্টু জি মাইনাস এ ইজ ইকুয়াল, এম ইজ নট ইকুয়াল টু জিরো, ভর কখনো শূন্য হতে পারে না। তাহলে কি হবে জি মাইনাস এ ইজ ইকুয়াল টু জিরো, এ ইজ ইকুয়াল টু কত পাবা জি। তাহলে তোমার এই যে নিচের দিকে যে ত্বরণটা, সেই নিচের দিকে ত্বরণটা যদি অভিকর্ষ ত্বরণের সমান ত্বরণে যদি নিচে নামে, তখনই লিফটটায় তোমার মানুষগুলো যে থাকবে তারা নিজেকে কি মনে করবে, ওজনহীন বা ওজন, আর এর মান এত ওজন। ঠিক আছে, 10 কেজি ভরের প্রযুক্ত বল, 10 কেজি ভরের উপর প্রযুক্ত বল আমরা দেখি। এটা হলো একটা রাস্তা, এখানে আমরা একটা বস্তু নিলাম, এই বস্তুটা, এই বস্তুটার উপর প্রযুক্ত বল কত, প্রযুক্ত বল 20 নিউটন। ঘর্ষণ বল কোন দিকে কাজ করে, গতির, ঘর্ষণ বল সর্বদা কাজ করে গতির বিপরীতে। এই যে এদিকে, এদিকে ঘর্ষণ বল ধরে নিলাম, এদিকে আমাদের ঘর্ষণ বল এফ কে কত, তো এদিকে যেহেতু বেশি বল তাহলে এদিকেই ত্বরণটা হবে, সেই ত্বরণটা কত ধরে নিলাম এ, এর ভর এম ইকুয়াল টু কত কেজি 10। তো আগে নিউটনের দ্বিতীয় সূত্র প্রয়োগ করো, ভর ইন্টু ত্বরণ লিখবা, ভর ইন্টু ত্বরণ লিখবা, ত্বরণের দিকে যে বলগুলো সেগুলো প্লাস, বিপরীত দিকের গুলা মাইনাস। ভর কত কেজি 10 ইন্টু এ, এখানে কত পাবা 15, এ ইকুয়াল টু কত পাবা 15/2, এর মান তুমি পাবা 3/2, এটাকে লেখা যায় 1.5 পার সেকেন্ড। পরবর্তী প্রবলেম, পৃথিবী পৃষ্ঠের উপর কোনো বায়ুমণ্ডল না থাকলে এটি একটি দিবসের সমাপ্তি। বলছে পৃথিবী পৃষ্ঠের উপর কোনো বায়ুমণ্ডল না থাকলে একটি দিবসের সময়ের ব্যাপ্তি, একটি দিবসের সময়ের ব্যাপ্তি বলছে, দিবসের সময় ব্যাপ্তি যদি বায়ুমণ্ডলে না থাকে তাহলে কি পাবে, হ্রাস পাবে। পৃথিবী পৃষ্ঠের উপর কোনো বায়ুমণ্ডল না থাকলে একটি দিবসের ব্যাপ্তি
ছড়ায় যাওয়ার প্রবণতা এখন যেভাবে ছড়ায় যাচ্ছে, মনে করো এই বায়ুমণ্ডল আছে, মানে একটা জিনিস যদি চারিদিকে ছড়াইতে চাইলে এখানে বাধা পাবে, বাধা পেলে কি বেশি সময় লাগবে ছড়াইতে। আর যখন এগুলা থাকবে না, যখন এগুলা থাকবে না বাধা দেওয়ার মতো কেউ, তখন কি খুব দ্রুত ছড়াই যেতে পারবে, যার কারণে সময়টা তখন কি পাবে, হ্রাস পাবে। বুঝে গেছে? পরবর্তী প্রবলেম, এটা মুখস্থ রাখতে হবে। কাজ ও পারদের বিশুদ্ধ কোণ হলো 100, স্পর্শ কোণ হলো 140 স্পর্শ কোণ। পরবর্তী প্রবলেমে যাই। একটি সমান্তরাল পাতধারক, সমান্তরাল পাতধারক দেখতে কিরকম, সমান্তরাল পাতধারক দেখতে এরকম, দুইটা প্লেট থাকবে, প্যারালাল প্লেট থাকবে, একটাতে প্লাস চার্জ জমা হবে, প্লাস চার্জ, আরেকটাতে মাইনাস চার্জ। যতগুলো প্লাস ততগুলো মাইনাস, প্লাস থেকে মাইনাসের দিকে আবার বলরেখাও যাবে, বলরেখা যাচ্ছে যাচ্ছে, বিয়োগটা বেশি হয়ে গেছে, কমাই দিই। ওকে, দ্যাটস ইট। এটার ক্যাপাসিটেন্স আর এই দুই প্রান্তের বিভব পার্থক্য ভি। তো বলছে একটি সমান্তরাল পাতধারকে চার্জিত করার ফলে পাতদ্বয়ের মধ্যে বিভব পার্থক্য কত, ভি, এবং বিভব পার্থক্য ভি কত হলে ধারকের সঞ্চিত শক্তি দ্বিগুণ হবে। আমরা ধারকের সঞ্চিত শক্তি ইউ ইজ ইকুয়াল টু 1/2 ভি স্কয়ার। তাহলে এখানে বলছে বিভব পার্থক্য কত হলে, তাহলে ধারকত্ব সেম আছে, তাহলে ইউ প্রপোর্শনাল টু কি, ভি স্কয়ার। এখানে কি লেখা যায়, u2/u1 ইকুয়াল টু বাই, তাহলে এখন আমার ভি2 বের করতে হবে। ভি2 কত হবে এটা বের করতে হবে, কিন্তু বলে দিয়েছে ইউ2 এর মানটা কত হবে, 2u1। এখানে 2u1 ডিভাইডেড বাই u1, এদিকে v1 স্কয়ার নিলাম, আর এখানে কত, এটা এটা কাটা যায়, দুই দিকে রুট করে দিই, তাহলে ভি2 ইজ ইকুয়াল টু পাবো √2, আর ভি1 এর মান কত ছিল, 2, আশা করি বুঝতে পারছো, √2 this one। আমরা পরবর্তী প্রবলেমে চলে যাই। মহাকর্ষীয় প্রাবল্য ও মহাকর্ষীয় বিভবের ক্ষেত্রে সম্পর্ক, এটা ডেরিভেটিভ হবে নেগেটিভ মানের, ডিভি বাই, অনেক সময় এভাবেও আসে আবার, নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ, এভাবে আসে। ঠিক আছে, স্কেলার ফিল্ডকে ভেক্টর ফিল্ডে, বুঝে গেছে? এটা যে ভি এর, এটা কি বলে, গ্রেডিয়েন্টের ঋণাত্মক মানকে আমরা কি বলতে পারি, মহাকর্ষীয় প্রাবল্য। তড়িৎ প্রাবল্যের ক্ষেত্রেও সেম, এবার উল্টাটা থাকতে পারে, তোমার ভি থাকতে পারে, এটা হবে ইন্টিগ্রেশন ই। ঠিক আছে, বুঝে গেছে? পারছো? তো আমাদের প্রবলেম সলভ হয়ে গেল। তো ভিডিওটা যদি তোমার ভালো লাগে তাতে শেয়ার করবা, যারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে। মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি, এখান থেকে অনেক প্রশ্ন রিপিট হতে পারে, হইলেও হইতে পারে। ঠিক আছে, বন্ধুদের জানাই দিবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, কমেন্ট করবা, শেয়ার করবা। ভিডিওর কোনো টপিক যদি তোমার বুঝতে সমস্যা হয়, কমেন্ট করে আমাদের জানাবা, এটা করবো। তো তোমাদের দানেশ বিজ্ঞান পরীক্ষা সবাই ভালো হোক, পরীক্ষা দিয়ে কমেন্ট করে জানাইও তোমাদের পরীক্ষা কেমন। আসসালামু আলাইকুম।